বাংলা সাহিত্যে হাড় হিম করা ভূতের গল্পের অভাব নেই, কিন্তু আজ আপনাদের জন্য এমন এক অভিজ্ঞতার কাহিনী নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। লেখক শুদ্ধসত্য বসুর লেখা এক অবিস্মরণীয় ভৌতিক গল্প, বোধহয় লোকটা ভূত। চলুন আজ ডুব দেওয়া যাক সেই রহস্যে ভরা রেল সফরের গভীরে। তখন আমি রেলে কাজ করি। দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে, সংক্ষেপে যাকে বলা হতো বিএনআর। আমাকে প্রায় লাইনে বেরোতে হতো। হিসাব তদারকির কাজে এ অফিস সে অফিস ছুটতে হতো। কখনো বা বড় বড় স্টেশনেও হাজির থাকতে হতো। রাত নেই, দিন নেই, খবর এলেই হলো হুট করে বেরিয়ে পড়ো। ট্রেন যদি সে সময় না থাকে, মালগাড়ির শেষে গার্ডের কামরায় চেপে চলো, সে অধিকার আমাদের ছিল। ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জার গাড়ি কম। সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে, সে শুধু খালি ইঞ্জিন হোক বা মালগাড়ি কিংবা ব্যালাস্ট ট্রেন হোক, আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে থাকত। এই রকমের কর্মজীবনের কিছু বৈচিত্র্য আছে। বিবিধ ধরনের বিস্ময়কর ঘটনা চাকরির একঘেয়েমিতে ভারী মিষ্টি একটা প্রলেপ বুলিয়ে দিত। আমি এখানে তোমাদের কাছে আজ ছোট্ট একটা ঘটনার উল্লেখ করব। আমাকে যেতে হবে বিলাসপুরে। যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে। হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে, সেটা চক্রধরপুরে যায় ধরো রাত 12টার পর। মাঝে থামে শুধু খড়গপুর আর টাটানগরে। চক্রধরপুরে মিনিট 10 দাঁড়িয়েই ফের ছুট দেয়। দাঁড়ায় গিয়ে 100 কিলোমিটারের পর রাউরকেল্লা স্টেশনে। তারপর গোটা 3 স্টেশনে থেমে ভোরবেলা যায় বিলাসপুরে। যখনকার কথা বলছি তখন ছিল শীতকাল। জানুয়ারি মাসের গোড়ার দিকে ওইসব অঞ্চলে শীত পড়ে। মনে হচ্ছে সেই সালটা ছিল 1943। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলে শেষ হয়নি। লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে। হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র 2টো গাড়ি, বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার। মেলেও যেমন ভিড়, কারণ মেলের অর্ধেকটা মিলিটারির বড়বাবুদের জন্য রিজার্ভ থাকত, আর প্যাসেঞ্জার ট্রেনেও তেমনি ঠাসাঠাসি। তিল ধারণের জায়গা থাকতো না। সে একটা সময় গেছে বটে। ওই রকম দুর্যোগের মধ্যেও অত ভিড় ঠেলেও পাড়ি জমাতে হতো। কথায় বলে না, চাকরি জিনিসটা খুব সুখের নয়। মর্মে মর্মে তা অনুভব করতাম। তবে আমাদের একটা সুবিধে ছিল, আমরা ট্রায়াল ভ্যানে করে যাতায়াত করতে পারতাম। অবশ্য এটা বেআইনি ব্যাপার, কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি আনুগত্য অতখানি ছিল না। কারখানা থেকে রেলের বগি তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কোনো কথা নেই। সেই বগিকে একটা একটা করে বড় বড় মেল বা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে জুড়ে দেয়, এক নাগাড়ে তারা কেমন চলে তা দেখার জন্য। চাকা থেকে আগুন লাগে কিনা তাও দেখতে হয়। ওই কামরার দরজা থাকে তালা বন্ধ, জানলাগুলোও ভেতর থেকে আটকানো। ইলেকট্রিক বা অন্য কোনো রকম সংযোগ থাকে না মূল গাড়িটার সঙ্গে। শুধু গার্ডের কামরার শেষে একটা বা দুটো বগি জুড়ে দেয় 400-500 কিলোমিটার চলার জন্য। এই রকম বগিকে ট্রায়াল ভ্যান বলে। 12 এই পরীক্ষায় পাশ করলে তবেই তা যাত্রীদের বহন করার উপযুক্ত বলে গণ্য হতো। আমরা রেলের কর্মীরা ভিড়ের ট্রেনে না উঠে ট্রায়াল বগিতে ওঠার চেষ্টা করতাম। আগে থেকে স্টেশন মাস্টারের কাছে থেকে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কিনা। যে রাতের কথা বলছি সেটা একে শীতের রাত, তার ওপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা। ফলে বোম্বে মেলে যে উঠতে পারবো চক্রধরপুর থেকে এমন নিশ্চয়তা নেই। গার্ডের গাড়িতেই হয়তো যেতে হবে। মোটা র্যাগ মুড়ি দিয়ে ছোট একটা হোল্ডল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল 2 ঘন্টা লেট, অর্থাৎ রাত্রি 2টোর আগে আর আসছে না। শীতে হাড়ের মজ্জা পর্যন্ত জমে যাচ্ছে। প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা চলে না। পাহাড়ে জায়গা, চক্রধরপুর ছোট্ট পাহাড়ে ঘেরা, তাই সাংঘাতিক ঠান্ডা।
শীতের রাত যে কীরকম যন্ত্রণাদায়ক হতে পারে তার ধারণা আমার এই প্রথম। স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মেলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে। নতুন বগি, সবে লাইনে বেরিয়েছে। 2 দিন হলো খড়গপুরের রেল কারখানা থেকে ছাড়া পেয়ে চক্রধরপুর সাইডিংয়ে রয়েছে। ভাগ্য ভালো বলতে হবে। তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে সাইডিংয়ে গিয়ে ট্রায়াল বগিতে উঠলাম কষ্ট করে। স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবি আনিয়ে দরজা খোলা হলো। ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হোল্ডোল খুলে বিছানা করে দিলাম। দরজা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে। শীতের মধ্যে চারিদিক বন্ধ, সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বোম্বে মেল এলে তার পেছনে শ্যাটল ইঞ্জিন এই বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে। এই রকমই হয়। বগিটা ছিল 3rd ক্লাসের সাধারণ কামরা, লম্বা ধরনের, দুপাশে বেঞ্চ আর মাঝখানেও আর এক সারি বেঞ্চ। গাড়িটা এখনো তেল রঙের গন্ধ ঘুচেনি, আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। শীত আর অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে। নিরালো কয়লা খনিও এমন অন্ধকার নয়। এলার্ম চেনও নেই, আলোও নেই, দরজা জানালা খোলা নেই। কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না। যখন ঘুম ভাঙল বুঝলাম বগিটা চলতে শুরু করেছে। খটাং খটাং আওয়াজ হচ্ছে। বোম্বে মেলের পেছনে বগিটাকে জোড়া হলো। সাটলো ইঞ্জিনটা খুলে চলেও গেল। নিশ্চিত হলাম সকালে বিলাসপুরে গিয়ে নামাও যাবে। অফিসের কাজ সারতে আর দেরি হবে না। চক্রধরপুর থেকে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনে বেঞ্চে আর একজনকে বসে। আমার পা দুটো যেদিকে সেদিকেই সে বসে রয়েছে। কিন্তু লোকটা উঠল কখন? আপাদমস্তক, লম্বা, গরম কোটে মোড়া, মাথায় টুপি, হাতে পায়ে মোজা পরা হবে। বেশ লম্বা চওড়া চেহারা। অন্ধকারেও তার বিশাল বপুটা মালুম হচ্ছে। আমি ভদ্রতার খাতিরে ঘুরে শুলাম, অর্থাৎ যেদিকে আমার পা দুটো ছিল। এবার সেদিকেই মাথা রাখলাম। আমার মতো এই লোকটিও যে রেলকর্মী সে বিষয়ে সন্দেহ হলো না। লাইনে কোনো কাজে যাচ্ছে। রেলকর্মী ছাড়া এখানে আর উঠবে কে? যখন আমি ঘুমোচ্ছিলাম তখন উঠে থাকবে। এইসব ভাবতে ভাবতে ফের একটা ঘুম দেওয়ার চেষ্টা করলাম। গাড়ি তখন চক্রধরপুর স্টেশন ছেড়ে বেশ জোরে চলতে শুরু করেছে। ঘন্টা 2 আগে আর কোথাও থামবে না। লোকটা হঠাৎ ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করল তার বাংলা মানে হচ্ছে, আচ্ছা, আপনি ভূত বিশ্বাস করেন? ভূত? হ্যাঁ, ভূত। ভূত বিশ্বাস করেন? হতচকিত হয়ে আমি জবাব দিই, না, করি না। কিন্তু আমি করি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটা উঠে গেল কামরা থেকে। কিছুতেই তাকে আর খুঁজে পাওয়া গেল না। ট্রেন ছুটছে। 2 ঘন্টার আগে আর কোথাও দাঁড়াবে না। ট্রায়াল বগিতে আলো নেই, অ্যালার্ম চেন নেই।